নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মোদিজি আছেন বেশ, আগে আদানি পরে দেশ। আমি কদিন ধরে একটা জিনিস ভাবছি, বুঝলে? আবার তোর মাথায় কি চলছে বলে ফেল। ভাবছি যদি আলিবাবার গুহার অ্যাড্রেসটা জানতাম খুব ভালো হতো। চিচিং ফাক বলে বড়লোক হয়ে যেতাম। তা হঠাৎ বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিস কেন? বড়লোক হওয়ার স্বপ্ন দেখবো না তো কি করব? পকেটের অবস্থা তো গড়ের মান। তা কেমন বড়লোক হতে চাস? তেলের কুয়া আছে এমন বড়লোক? হ্যাঁ, একদম। আমি আদানি লেভেলের বড়লোক হতে চাই। আদানি লেভেলের বড়লোক হওয়া কিন্তু চাপের ব্যাপার। কিসের চাপ? দেশের বড় বড় বন্দর কিনে নেব, জঙ্গল কিনে নেব, প্রধানমন্ত্রীর সাপোর্ট পাবো। তোকে তো আমি ভালো মানুষ ভাবতাম, এসব পাকা পাকা বাজে কথা বলবি ভাবিনি। এসব ফাঁকা পকেটের জন্য হচ্ছে, আমি বুঝতে পারছি। আস্তে আস্তে আমি পাগল হয়ে যাচ্ছি। পাগল হোস না, আদানিও হোস না, চাপে পড়তে পারিস। কিসের চাপ? আদানি চাপে পড়েছে নাকি? চাপে তো পড়েছে বটেই। নিজের সবচেয়ে বড় কোম্পানি থেকে পদত্যাগ করলেন গৌতম আদানি। নিজের কোম্পানি? কোন কোম্পানি গো? আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের চেয়ারম্যান পদ ছাড়লেন আদানি। সে কি? কেন? কোম্পানির তরফ থেকে বলছে ভারতের ব্যবসার নিয়ম মেনে পদত্যাগ করেছেন তিনি। আর আসল কারণটা কি? সেসব পরে বলছি, তুই আগে এই খবরটা দেখ। শিল্পপতি গৌতম আদানি তার সবচেয়ে মূল্যবান কোম্পানি আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এখন থেকে তিনি এই কোম্পানির নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। এই পরিবর্তনের মূল কারণ হিসেবে দেখানো হয়েছে ভারতের কোম্পানি অ্যাক্ট 2013-র 203 নম্বর ধারা। এই আইনে বলা আছে একজন ব্যক্তি একসঙ্গে একাধিক কোম্পানির নির্বাহী পদে থাকতে পারবেন না। গৌতম আদানি এখন শুধুমাত্র আদানি এন্টারপ্রাইজেসের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। এই কোম্পানি নতুন নতুন ব্যবসা তৈরি করে, যেমন বিমানবন্দর, ডেটা সেন্টার, কপার মেটাল ইত্যাদি। আদানি স্পোর্টসের দৈনন্দিন কাজ এখন মূলত চালান তার বড় ছেলে করণ আদানি, যিনি ম্যানেজিং ডিরেক্টর। তিনি 1998 সাল থেকেই কোম্পানির সঙ্গে যুক্ত। কোম্পানির তরফে জানানো হয়েছে গৌতম আদানির এই সিদ্ধান্ত আইনি নিয়ম মেনে এবং কর্পোরেট গভর্নেন্স বজায় রাখার জন্য নেওয়া হয়েছে। এখন তিনি আরও সময় দিতে পারবেন আদানি গ্রুপের অন্য ব্যবসায়িক শাখাগুলিতে। এই সিদ্ধান্তের পরে যদিও আদানি পোর্টসের শেয়ারের দাম প্রায় 2% কমে গেছে, তবে কোম্পানির সাম্প্রতিক আয় বেড়েছে প্রায় 21%। এই পদত্যাগের কারণ হিসেবে আবার উঠে আসছে আমেরিকায় আদানির বিরুদ্ধে চলা তদন্তের কথাও। ট্রাম্প ক্ষমতায় আসার পরেই আদানি তদন্ত সাময়িকভাবে স্থগিত করলেও মার্কিন এজেন্সিগুলোর র্যাডারে রয়েছে গৌতম আদানি। তবে কোম্পানি জানিয়েছে এটা সম্পূর্ণভাবে আইন মেনে এবং ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই করা হয়েছে। কলকাতা টিভি। তবে কি ঘুষকাণ্ডের চাপেই এই পদত্যাগ? নিন্দুকেরা তো তাই বলছে, তবে প্রশ্ন উঠছে। কি প্রশ্ন গো? কোম্পানি অ্যাক্ট 2013 তো আগেও ছিল, এতদিন তবে পদত্যাগ করেননি কেন? হ্যাঁ, তাই তো, এটা তো মাথায় আসেনি। খবরের ভেতর খবর খোঁজাই তো সাংবাদিকের কাজ। কিন্তু তবে এখন পদত্যাগ করলেনই বা কেন? হয়তো কিছুতে ভয় পাচ্ছেন গৌতম আদানি, তাই আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। কিসে ভয় পাচ্ছেন বলো তো? আমেরিকার ঘুষকাণ্ড, রাশিয়ার তেল ডিল, কেস তো অনেক আছে। রাশিয়ার তেল ডিল আবার কি? রাহুল গান্ধী মস্ত বড় অভিযোগ তুলেছেন। কি অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী? মোদিজি নাকি ট্রাম্পকে কিছু নিয়েই ঘাটান না, কারণ আদানিকে বাঁচাতে চান তিনি। সে কি? একটু ডিটেলসে দাও তো খবরটা। তুই এই খবরটা মন দিয়ে দেখ, সব বুঝতে পারবি। বিরোধী নেতা রাহুল গান্ধী বুধবার একটি চাঞ্চল্যকর দাবি করলেন। তিনি বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিতে পারছেন না, কারণ তার হাত বাঁধা। কারণ আদানিকে নিয়ে আমেরিকায় তদন্ত চলছে। রাহুল আরও বলেন, নরেন্দ্র মোদীর জন্য একটা বড় থ্রেট মোদি, আদানি এবং রাশিয়ার তেল চুক্তি নিয়ে আর্থিক কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়া। গত বছর আমেরিকায় আদানি গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, গৌতম আদানি তাঁর ভাইপো সাগর আদানি সহ মোট 7 জন ব্যক্তি ভারত সরকারের কিছু কর্মকর্তাকে প্রায় $265 মিলিয়ন ঘুষ দিয়েছেন। উদ্দেশ্য ছিল 2020 থেকে 2024 সালের মধ্যে বিদ্যুৎ কেনার চুক্তি পাওয়া। এছাড়া জুন মাসে ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট জানায় আদানি গ্রুপ ইরান থেকে নিষিদ্ধ পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে কিনা তা নিয়ে আমেরিকার তদন্ত চলছে। আদানি গ্রুপ এই সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। 5ই অগস্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুমকি দেন যে ভারতের পণ্যের ওপর আগামী 24 ঘন্টার মধ্যে আরও বেশি শুল্ক চাপানো হবে। আগের সপ্তাহে তিনি 25% শুল্ক ঘোষণা করেছিলেন। তাঁর অভিযোগ, ভারত এখনও রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনছে এবং সেটি আবার খোলা বাজারে বিক্রি করছে মুনাফার জন্য। ট্রাম্প আরও বলেন, ভারত শুধু তেল নয়, রাশিয়ার কাছ থেকে সামরিক সামগ্রীও কিনছে। এর জন্য অতিরিক্ত জরিমানা ধার্য করা হবে। ভারতের বিদেশ মন্ত্রক এর কড়া জবাব দিয়ে বলেছে, যুদ্ধ শুরুর
পর আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন নিজেরাও রাশিয়ার সঙ্গে ব্যবসা করেছে, তাই ভারতকে একতরফাভাবে দোষ দেওয়া অনুচিত। রাহুল গান্ধী অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী এসব বিষয়ে চুপ রয়েছেন, বিশেষ করে যখন ট্রাম্প দাবি করেছেন তিনি মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছেন, তাতেও কোনো মন্তব্য করেননি মোদী। রাহুলের মতে আদানি যোগে মোদীর নীরবতা আসলে একটি বড় রাজনৈতিক সংকেত। একই সঙ্গে ভারতের বিদেশ নীতিও এখন প্রশ্নের মুখে। আদানি ভয় পাচ্ছেন তাই পদ ছাড়লেন, আর মোদিজি আদানিকে নিয়ে ভয় পাচ্ছেন তাই ট্রাম্পকে ছেড়ে দিচ্ছেন। এসব কি শুধুমাত্র নিন্দুকেরাই বলছে? হ্যাঁ, নিন্দুকেরাই বলছে, বিরোধীরাও বলছে। কিন্তু মোদি আদানি সম্পর্ক তো সকলেই জানে তো সবাই। কেনিয়ার এয়ারপোর্ট আদানিকে পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদী। বাপরে, প্রধানমন্ত্রী সরাসরি যোগ? রিপোর্ট তো তেমনই বলে। কেনিয়া, তানজানিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ বিশ্বজুড়ে ব্যবসার স্বার্থে আদানির পাশে মোদিজি ছিলেন, আছেন আর থাকবেন। আর সেই কারণেই বিরোধীরা এত প্রশ্ন করে। একদমই তাই। বিরোধীরা প্রশ্ন তোলেন কেন মোদিজি দেশের আগে আদানি আম্বানিকে রাখেন। সত্যিই তাই, বিরোধীরা প্রশ্ন করার সুযোগ পায় তাই করে। ছত্তিশগড়ে হাঁসদেও অরণ্য বিজেপি সরকার আদানির হাতে তুলে দিয়েছে। জঙ্গল কেটে খাদান হচ্ছে। আদিবাসীদের প্রতিবাদে কান দিচ্ছে না কেউ। বন্যপ্রাণীদের ঘর কেড়ে নেওয়া হচ্ছে। দেশের মানুষের আগে আদানির স্বার্থ? মোদিজির বন্ধু কিনা, দেশের আগে মোদিজির স্বার্থ। কি বলা উচিত জানি না। চলো আজকে শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।